আজকে এএনএম জিএনএম 2024 জন্য আরও কিছু ফিজিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেনটি কি রয়েছে দেখে নিন। জার্মান সিলভারে সিলভার থাকে কত পার্সেন্ট? 2 থেকে 5%, 5 থেকে 10%, 10 থেকে 15% নাকি 0%? তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নাম বলেছে জার্মান সিলভার। জার্মান সিলভার নাম থাকলেও কিন্তু সিলভার কিন্তু এখানে থাকে না, তো সেই জন্য বলেছে সিলভার হবে এখানে অ্যান্সার 0%, কারণ নাম জার্মান সিলভার হলেও সিলভার কিন্তু কোনো থাকে না, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে ডি, 0%। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? তো তড়িৎ পরিবহন কারা করতে পারে না, যাদের মুক্ত ইলেকট্রন থাকে বা মুক্ত আয়ন থাকে তারাই একমাত্র তড়িৎ পরিবহন করতে পারে। তো এখানে অ্যান্সার হবে গলিত সোডিয়াম ক্লোরাইড। কারণ গলিত সোডিয়াম ক্লোরাইড মানে কি না, এখান থেকে আমরা Na+ NaCl থেকে আমরা দু ধরনের আয়ন পাবো, Na+ প্লাস হচ্ছে Cl মাইনাস, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো এই যে মুক্ত আয়ন থাকবে, এই মুক্ত আয়নের জন্য কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে, কিন্তু তরলে HCl কঠিন NaCl তো পারবেই না। এবার আসছে 3 নম্বর কোশ্চেন, আলফা বিটা গামা রশ্মির গতিবেগের সঠিক ক্রম কোনটা? তো মনে রাখতে হবে, আগে আমরা জানবো যে আলফা বিটা গামা হচ্ছে কোনটা কোন রশ্মি না। আলফা রশ্মি কিন্তু হিলিয়াম কণার স্রোত। হিলিয়াম কি হয় না, হিলিয়াম হলো যার ভর সংখ্যা 4 এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। হিলিয়াম কণার স্রোত হচ্ছে আলফা রশ্মি। আর বিটা রশ্মি কি? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। বিটা রশ্মি হলো ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রনের ভর সংখ্যা কত? ভর সংখ্যা 0 আর পারমাণবিক সংখ্যা এখানে -1 থাকে। আর গামা রশ্মি কি? গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই যে 3 রকমের রশ্মি আমরা দেখতে পাচ্ছি, তো আলফা রশ্মি হলো হিলিয়াম কণার স্রোত, তার থেকে বিটা হলো ইলেকট্রন কণার স্রোত, আর গামা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ কিন্তু আলোর গতিবেগের সাথে সমান, কারণ আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যেমন কারেন্টের গতিবেগ, আলোর গতিবেগ কিন্তু আমরা একই ধরে নিই যে 3 × 10⁸, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ সবথেকে বেশি, সেই জন্য গামা রশ্মির গতিবেগ কিন্তু সবথেকে বেশি। এবার ব্যাপারটা হলো যে এখানে আমাদের দেখাচ্ছে আলফা লেস দেন বিটা লেস দেন গামা, তার মানে এটা এই অ্যানসারটা ঠিক যে গামা বিটার থেকে বেশি, বিটা আলফার থেকে বেশি। এবার অপশন সি তে আবার কি বলেছে? গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। এটাও তো ঠিক, কারণ গামা বিটার থেকে বেশি, বিটা আলফার থেকে বেশি, এটাও ঠিক। তাহলে আমাদের বি সি দুটো অপশনই ঠিক হতে পারে। কিন্তু এখানে বলেছে আলফা বিটা গামা রশ্মির ক্রম অনুযায়ী সাজাতে হবে, মানে পর পর আলফা বিটা গামা। তো এখানে দুটো অ্যানসারই হবে, তো আমরা এখানে এই অপশন বি ও নিতে পারি, অপশন সি ও নিতে পারি। তো এখানে এই দুটো অ্যানসারই ঠিক। এবার বলেছে চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ কেমন আচরণ করে? তো অপশন এ হচ্ছে উত্তল দর্পণের মতো, অবতল দর্পণের মতো না উত্তল লেন্সের মতো? তো এখানে অপশন হবে অবতল দর্পণের মতো। চকচকে স্টিলের বাটির যে ভিতরের অংশটা, বাটির হচ্ছে একেবারে ভিতরের যে অংশটা, সেটা কিন্তু অবতল লেন্সের মতোই আচরণ করে। এবার আসছে তাপ পরিবহনের জন্য দায়ী কণিকা কোনটা? তাপ যখন হচ্ছে পরিবহন হয়, তাপের আমরা 3 রকমের পদ্ধতি পড়েছি, পরিবহন, পরিচলন আর বিকিরণ। তো তাপের পরিবহনের জন্য তো কোনটা দরকার হয় না, ইলেকট্রন দরকার হয়। যখন ধরো একটা লোহার রড আছে, এটা একটা লোহার রড, এটাকে যদি এই প্রান্তটা আমি গরম করে দিই, তাহলে কি হবে? তাপটা এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে যাবে। কিভাবে যাবে না, এর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু পরিবহন করবে, তাপটাকে হচ্ছে বয়ে নিয়ে যাবে। তো সেই জন্য এখানে অ্যান্সার হয়ে গেল ইলেকট্রন। এবার দেখবো 6 নাম্বার কোশ্চেন কি রয়েছে। বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4 CFC CO2 CO। এটা অনেকেই তোমরা জানো যে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে, এখানে কি হবে না, অ্যানসারটা হয়ে যাবে CH4। এটা একদম ইজি কোশ্চেন। এবার 7 নাম্বার কোশ্চেনে যেটা বলেছে প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো দেখো এখানে হচ্ছে একটা ইকুয়েশন রয়েছে, যেটা হচ্ছে কোচির ইকুয়েশন, বিজ্ঞানের কোচির সূত্র। তো সেই কোচির সূত্রের সাহায্যে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রতিসরাঙ্ক আর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। না এখানে অ্যানসার হবে অপশন বি, μ = a + b / λ²। এটাই হয়ে যাবে অ্যানসার। এবার হচ্ছে 8 নাম্বার কোশ্চেন, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কোন পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে?
তো এটা তো ডাইরেক্ট সূত্র, আমরা কি জানি আধান তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ মানে অ্যাকচুয়ালি আধানের প্রবাহ, না সময় সাপেক্ষে কতগুলো আধান যাচ্ছে সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। তো যদি আমার কাছে এরকম একটা তার থাকে, এরকম যদি আমার কাছে একটা তার থাকে, তার তো এরকম চোঙাকৃতির হয়, তো এখানে কি হয় না যদি আমার আধান যায় কিউ আধান যায় টি সময়ে, যদি টি সময়ে কিউ আধান যায় তাহলে আমরা কি বলবো যে টি সময়ে যাচ্ছে কিউ পরিমাণ আধান, তাহলে একক সময়ে কত আধান যাবে কিউ বাই টি, তো সেটাকে তো আমরা তড়িৎ প্রবাহ বলি কারেন্ট। কিউ বাই টি সমান আই, যে একক সময়ে কত আধান যাবে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে আমরা কি পাবো কিউ সমান আই টি, কোনাকুনি গুণ হয়ে যাবে আই এবং টি, তাহলে আমরা সূত্রটা পাবো যে কিউ সমান আই টি। তাহলে এবার বসিয়ে দেবো, আই কত বলেছে 5 এম্পিয়ার, তাহলে 5 এম্পিয়ার ইনটু সময় কত বলেছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, তার মানে আমরা পাবো 150 এম্পিয়ার সেকেন্ড, 150 এম্পিয়ার ইনটু সেকেন্ড, তার মানে 150 কুলম্ব। আর এম্পিয়ার সেকেন্ড মানে হচ্ছে কিন্তু কুলম্ব, এম্পিয়ার যেহেতু তড়িৎ প্রবাহের একক আর সময়ের একক হলো সেকেন্ড, তো ওদেরকে গুণ করলে আমরা পেয়ে যাবো কুলম্ব, যেটা হচ্ছে আধানের একক, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে आंसर হয়ে গেল 150 কুলম্ব। এবার বলেছে এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এ হচ্ছে একটা মৌল দেওয়া আছে যার ভর সংখ্যা 222 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 86, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। এবার এই যে বিক্রিয়াটা এখান থেকে কি হয়েছে বলেছে কটা আলফা আর বিটা কণা নিঃসৃত হয়েছে বার করতে বলেছে আমাকে। তো কিভাবে বার করব? তো আগেও আমরা বললাম যে আলফা কণা মানে কি হিলিয়াম কণার স্রোত, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর ভর সংখ্যা 4, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 2 আর ভর সংখ্যা হচ্ছে 4। তার মানে যদি কোনো মৌলের পরমাণু থেকে আলফা কণা বেরিয়ে যায় কি হবে না তার পারমাণবিক সংখ্যা কিন্তু 2 কমে যাবে আর তার ভর সংখ্যা কত কমবে 4 কমবে। তাহলে আমরা এখানে দেখে নেব যে ভর সংখ্যা কত কমেছে, তাহলে ভর সংখ্যা তো 222 ছিল, ভর সংখ্যা 210 হয়েছে, তার মানে কত কমেছে না ভর সংখ্যা হচ্ছে 12 কমেছে, 12 কমেছে। তাহলে 12 কমেছে, একটা আলফা কণা বের হলে কিন্তু ভর সংখ্যা 4 কমে, তাহলে 12 কমেছে মানে 3টা আলফা কণা বেরিয়েছে, একটি আলফা কণার জন্য 4 কমে, তাহলে 3টি আলফা কণার জন্য 12 কমবে, তার মানে নিশ্চয়ই এখান থেকে 3টি আলফা কণা বেরিয়েছে, 3টি আলফা কণা বেরিয়েছে, তার মানে 3টি আলফা কণা বেরিয়েছে, এখানেও কিন্তু 3টি আলফা কণা আছে, তাহলে অপশন বি এবং ডি এর মধ্যে কোনটা হবে? এবার আমাকে দেখতে হবে যে বিটা কণাটা বেরিয়েছে না, বিটা কণা মানে কি? বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রনের স্রোত, বিটা কণা মানে ইলেকট্রনের স্রোত, ইলেকট্রনের কিন্তু ভর সংখ্যা এখানে 0, তার মানে বিটা কণা বের হলে কিন্তু ভর সংখ্যা পাল্টায় না, শুধু পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 বেড়ে যায়। তাহলে আমরা এখানে কি দেখছি, আচ্ছা আলফা কণা যেহেতু আমার আলফা কণা এখানে 3টা বেরিয়েছে, 3টা আলফা কণা বেরালে প্রোটন সংখ্যা কত কমে না একটা আলফা কণার জন্য প্রোটন সংখ্যা হচ্ছে 2 কমে যায়, তাহলে 3টি আলফা কণা বেরিয়েছে তার মানে 6 কমে যাবে, তার মানে প্রোটন সংখ্যা 6 কমে যাবে। তো এখানে কত আছে 86, সেটা থেকে 84, তো এখান থেকে যেহেতু 3টি আলফা কণা বেরিয়েছে তাহলে প্রোটন সংখ্যা 86 থেকে 80 হওয়ার কথা, কারণ 6 কমে যাবে 3টি আলফা কণা বের হলে, তাহলে 80 হওয়ার কথা, কিন্তু আমার হয়ে গেছে 84, তার মানে 4 কি করে বেড়ে গেল না 4 বেড়ে গেল কারণ বিটা কণা 4টা বেরিয়েছে, কারণ একটা বিটা কণা বের হলে একবার, তাহলে 4টা বিটা কণা বেরিয়েছে তাই 4 বেড়ে গেছে। সুতরাং অ্যানসার হবে আমাদের অপশন বি, 3টি আলফা কণা বেরিয়েছে 4টি বিটা কণা বেরিয়েছে। এবার বলেছে 10 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোন আয়নের অষ্টক নেই? তো এখানে সোডিয়ামের কিন্তু অষ্টক আছে, সোডিয়ামের যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস কত হবে না সোডিয়াম 11 হয়, ইলেকট্রন 11টা ইলেকট্রন থাকে, তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে আর পরের কক্ষপথে বাকি ইলেকট্রনগুলো থাকবে, কিন্তু ক্লোরিন তো 17 হয়, ওরও কিন্তু অষ্টক থাকতে পারে, কিন্তু এখানে ক্যালসিয়াম 20 হয়, ওরও থাকতে পারে, ম্যাগনেসিয়াম 12 হয়, ম্যাগনেসিয়ামেরও থাকতে পারে, কিন্তু এখানে হবে লিথিয়াম হাইড্রাইড LiH, কারণ লিথিয়ামের কত হয়, লিথিয়াম হচ্ছে 3 নম্বরে থাকে, তো লিথিয়ামের 3টা শুধুমাত্র প্রোটন থাকে, তো সেই জন্য লিথিয়ামের এখানে বলেছে যে কোন আয়নের কিন্তু এখানে অষ্টক নেই লিথিয়ামে, তো এখানে অপশন হয়ে যাবে, অ্যানসার হবে অপশন এ।